শেখ হাসিনার ভাগ্নে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার নতুন সংকটে, টিকবে কি ব্রিটিশ এমপি পদ? অভিনেতা সাইফের বাসায় শরীফুলের ফিঙ্গারপ্রিন্ট পায়নি পুলিশ, ধরা খাচ্ছে কি বাংলাদেশকে জড়ানোর অপচেষ্টা? বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর ও জর্ডানে পাঠাতে আগ্রহী ট্রাম্প, গাজা দখলের নতুন পরিকল্পনা নয় তো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টের এমপি পদ থেকেও পদত্যাগের। এই দাবিতে যুক্তরাজ্যে ব্যাপক জনসংযোগের পাশাপাশি একটি পিটিশনও দাখিল করতে যাচ্ছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ছিলেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবিতে প্রচার অভিযানে নেমেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ডেভিড ডগলাস বলেছেন, টিউলিপকে দেখতে সহজ সরল মনে হলেও ৩.৯ বিলিয়ন পাউন্ড নয় ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টিউলিপ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প থেকে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ আর লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠায় গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর মামলা নতুন মোড় নিয়েছে। তার বাসা থেকে সংগ্রহ করা 19টি ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলেনি মামলার আসামি কথিত বাংলাদেশি শরীফুলের আঙুলের ছাপ। চাঞ্চল্যকর এই মামলায় বাংলাদেশ সংযোগের চেষ্টার নতুন তথ্য উপাত্তে আবারও হোঁচট খেল। তদন্ত কমিটি সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা সিআইডিতে পাঠালে বিশ্লেষণ শেষে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের প্রতিবেদনে বলা হয়েছে 19টি আলাদা আঙুলের ছাপ পাওয়া গেছে। এসব নমুনার সাথে আসামি শরীফুলের 10 আঙুলের ছাপের কোনোটির মিল পায়নি সিআইডি। এতে আবারও সামনে চলে এসেছে তাকে ফাঁসানোর পুরনো অভিযোগ। এর আগে বাংলাদেশে অবস্থানরত শরীফুলের বাবাও দাবি করেছেন, সাইফের বাড়ির সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তির ছবির সাথে তার ছেলের চেহারার মিল নেই। লীলাবতী হাসপাতালে দেওয়া তথ্যের সাথে পুলিশের ফরেন্সিক তদন্তেরও মিল পাওয়া যাচ্ছে না। লীলাবতী হাসপাতাল বলেছিল, ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন সাইফ। ফরেন্সিক বিশেষজ্ঞ ভার্গবী পাতিলের সই করা বিবৃতিতে বলা হয়েছে, সাইফের ক্ষত ভোঁতা অস্ত্রের আঘাতে হয়েছে। যদিও সাইফের মেরুদণ্ডের কাছ থেকে ছুরির 2.5 ইঞ্চি টুকরো অস্ত্রোপচার করে বার করার দাবি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শীঘ্রই চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই ইঙ্গিত দিয়েছেন। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন বলেছেন, দুই দেশের সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে। এতে পর্যটন, শিক্ষা, বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। সেই সাথে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী হাই কমিশনার। পাকিস্তানে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদার কথা জানিয়েছেন তিনি। খাইবার পাখতুনখাওয়ায় স্বাস্থ্যসেবা আর শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে দুই দেশের স্বার্থ রক্ষার বড় সুযোগ আছে বলেও মনে করছেন বাংলাদেশের হাই কমিশনার। বর্ণাঢ্য আয়োজনে দেশজ ঐতিহ্য আর সামরিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারত। দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সড়কে বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সহ 10,000-এর মতো অতিথি। ঐতিহ্য মেনে এবার প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো। বিমান সেনারা আকাশে যুদ্ধ বিমানের চমকপ্রদ ডিসপ্লে আর মোটর সাইকেল নিয়ে কসরত প্রদর্শন করেন সেনা সদস্যরা। 16টি রাজ্য আর একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ছাড়াও 10টি মন্ত্রণালয়ের নান্দনিক প্রদর্শনীর বহর ছিল এই কুচকাওয়াজে। ব্রহ্ম, পিনাক, প্রলয় সহ একাধিক মিসাইল নিয়ে সামরিক সক্ষমতারও জানান দিয়েছে ভারত। অন্যতম আকর্ষণ ছিল 5,000 শিল্পীর অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান। জম্মু ও কাশ্মীরের সাথে ভারতের অন্যান্য অঞ্চলে যোগাযোগ সহজীকরণ প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলক চলাচল করেছে হাই স্পিড রেল বন্দে ভারত এক্সপ্রেস। পাড়ি দিয়েছে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। উচ্চতায় যা 106 তলার সমান। ট্রেনটি 3 ঘন্টায় পার করেছে 150 কিলোমিটার দূরত্ব। পুরোদমে রেল চলাচল শুরু হলে ওই অঞ্চলে পর্যটন, শিল্প ও কৃষি খাতে ব্যাপক উন্নয়নের স্বপ্ন বুনেছেন কাশ্মীরবাসী। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী। ভারতের কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব।
প্রায় ২৯,০০০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি ১০৬ তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার ব্রিজটির কাছে হার মেনেছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। এবার প্রযুক্তির বিস্ময় চেনাব রেল সেতু দিয়ে সেমি হাই স্পিড ট্রেন চালালো ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক যাত্রায় মাত্র ৩ ঘন্টা সময়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিল বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ একটি ট্রেন। ট্রায়াল রান শেষে এই রুট পুরোদমে চালু হলে এক ট্রেনেই সরাসরি ভ্রমণ করা যাবে দিল্লি থেকে কাশ্মীর। বন্দে ভারত ট্রেনটি দিল্লি থেকে সরাসরি শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটা ভালো খবর। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, এখানে আসার জন্য আমাদেরকে অনেকগুলো সংযোগকারী ট্রেন পরিবর্তন করতে হয়। দিল্লি থেকে সরাসরি শ্রীনগর ভ্রমণ করতে পারার সুযোগ একটি দুর্দান্ত বিষয় হবে। ভারতের দখলে থাকা কাশ্মীরের সঙ্গে দেশটির বাকি অংশের যোগাযোগ সহজ করার জন্য নেওয়া হয় উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্প। এই লাইনেই তৈরি হয়েছে চেনাব রেল সেতু। গত ২৫ জানুয়ারি সকালে কাটরা থেকে রওনা দিয়ে চেনাবের উপর দিয়ে কাশ্মীরের শেষ স্টেশন শ্রীনগরে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। হুটহাট পরিবর্তন হয় জম্মু কাশ্মীরের আবহাওয়া। বিষয়টি মনে রেখেই বানানো হয়েছে বন্দে ভারত সিরিজের ১৩৬টি সাধারণ মডেল থেকে সম্পূর্ণ আলাদা আধুনিক এই ট্রেন। যাত্রীদের সুবিধার জন্য এতে যুক্ত করা হয়েছে বায়ো টয়লেট ট্যাঙ্ক। এখানে রয়েছে অ্যাডভান্সড হিটিং সিস্টেম। চলতি পথে কখনো জমাট বাঁধবে না রেলের পানির লাইন। শীতকালে কাশ্মীরের ঠান্ডা বরফের মধ্য দিয়ে বগি ভর্তি যাত্রী নিয়ে ছুটতে পারবে দুরন্ত গতিতে। আমরা যখন শীতকালে কাশ্মীর ভ্রমণ করতাম, তখন তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যেত। এর কারণে প্রচুর পর্যটক আটকে যেত। ট্রেনের মাধ্যমে যাতায়াত করলে আমাদের এরকম অসুবিধার মুখোমুখি হতে হবে না। ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা বানিহাল রেলপথ তৈরির অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চেনাব নদীর উপর ব্রিজ তৈরি। ২৬৬ কিলোমিটার বেগে বাতাসের ধাক্কা কিংবা ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকবে অবিশ্বাস্য উচ্চতায় দাঁড়ানো চেনাব রেল সেতুর অবকাঠামো। ৪,০০০ ফুটের বেশি দীর্ঘ বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুটির নির্মাণ কাজ সমাপ্তির পর সেখানে চালানো হলো উচ্চগতির ট্রেন। হাজার হাজার কোটি টাকা খরচে নির্মিত ব্রিজটিতে হাই স্পিড ট্রেনের ট্রায়াল রানের মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের ইতিহাসে ঘটল নতুন দিনের সূচনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অজুহাত দিলেও সমালোচকদের আশঙ্কা এর আড়ালে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র। প্রশ্ন উঠছে, এটি পুনর্বাসনের প্রস্তাব নাকি গাজা দখলের ভয়ঙ্কর পরিকল্পনা? কূটনীতির মারপ্যাচের ধোঁকায় গাজা ভূখণ্ড দখলের জন্য ইসরায়েলের হয়ে কাজ করছেন না তো প্রেসিডেন্ট ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশে পাঠিয়ে গাজা খালি করতে চান যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য কি গাজায় শান্তি ফিরিয়ে আনা, নাকি ইসরায়েলকে গাজা দখলের পথ সহজ করে দেয়া? এমন প্রশ্ন খোদ বিশ্লেষকদের মধ্যে। রবিবার এপির প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তি ফিরিয়ে আনতে গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠাতে চান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসের যুদ্ধে লণ্ডভণ্ড হয়ে গেছে গাজা। অঞ্চলটিতে ১৫ লাখের বেশি মানুষ রয়েছে। শত শত বছর ধরে চলা সংঘাতের অবসানে জায়গাটি খালি করে ফেলা উচিত। ট্রাম্প চান মিশর গাজাবাসীকে গ্রহণ করুক। এ বিষয়ে মিশরের নেতার সঙ্গেও আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে জর্ডানেরও উচিত কিছু ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া। গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগটি সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এই ৪৭তম প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ইচ্ছেতে ফিলিস্তিনিদের জন্য ভালোর চেয়ে খারাপের শঙ্কা করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনিরা জর্ডান ও মিশরে আশ্রয় নিলে ইসরায়েল সেই সুযোগে গাজা দখল করে নেবে বলে শঙ্কা তাদের। এদিকে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে অভিযোগ এনে ইসরায়েলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এই উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরতে পারছে না। শনিবার হামাস তাদের হাতে জিম্মি ৪ ইসরায়েলি সেনাকে মুক্তি দেয়। বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এরপরই দেশটি ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েলি সরকার বলছে, বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দখলের অব্যাহত হুমকিতে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ডেনমার্ক। ফোন আলাপ করেছেন
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এই প্রক্রিয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছা জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেনমার্ক বরাবরই জানিয়ে আসছে এটি বিক্রির জন্য নয়। তবে এরই মাঝে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে তারা। নবনিযুক্ত মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলার পর এ তথ্য জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক রাসমসেন। তিনি বলেন, আগামীতে কোনো এক সময়ে এ বিষয়ে আলোচনায় বসবে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র। ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রুবিওর সাথে রাসমসেন ২০ মিনিট ধরে ফোনে কথা বলেন। তাদের আলোচনা ছিল আন্তরিক ও গঠনমূলক। এ সময় তারা ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, ওই ফোনালাপে দুই দেশের মধ্যে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেয়া হয়। এদিকে আগামীতে কূটনৈতিকভাবে এ ঘটনা কোন দিকে মোড় নেবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, আলোচনায় বসতে রাজি হওয়া মানেই ডেনমার্ক নিজেদের স্বায়ত্তশাসিত ওই অঞ্চল যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে তা নয়। এর অনেক অর্থ থাকতে পারে। হতে পারে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো ঐক্যে পৌঁছানোর চেষ্টা করবে তারা। তবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প। প্রয়োজনে সামরিক বল প্রয়োগ করেও এর নিয়ন্ত্রণ নেয়ার আগ্রহ জানিয়ে আসছেন তিনি। ইউরোপ থেকে উত্তর আমেরিকায় যাওয়ার স্বল্পতম দূরত্বে অবস্থিত এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে হলে গ্রিনল্যান্ড জরুরি। নিরাপত্তার দোহাই দিয়ে এই বিষয়টিকেই সামনে আনছেন ট্রাম্প। রুবিও রাসমসেনের ফোনালাপের পর শনিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ব্যাপারে আশাবাদী। বিশ্বের সর্ববৃহৎ ওই দ্বীপের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের সাথে এক হতে চায় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ডেনমার্ক যদি যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তর না করে তা হবে খুবই অবন্ধুসুলভ আচরণ। বিশ্বের মুক্তি ও নিরাপত্তার স্বার্থেই এটি করা প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রই বিশ্বকে মুক্তি দিতে পারে। অন্যদিকে ট্রাম্পের আপাত এই আত্মবিশ্বাসকে তুড়ি মেরে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে আসছেন, গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগিট বলেন, এ বিষয়টি একান্তই তাদের। তবে প্রতিরক্ষা ও খনি খনন কাজে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে এ বিষয়ে ফোন কলে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। এছাড়া চলতি মাসের শুরুতে তিনি বলেন, গ্রিনল্যান্ডের মালিক সেখানকার অধিবাসীরা, স্থানীয়রাই এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বিশ্লেষকরা বলছেন, প্রাকৃতিক সম্পদ আহরণ, বিশেষ করে বিভিন্ন খনি থেকে ইউরেনিয়াম, আয়রন ও অন্যান্য খনিজ উত্তোলনের জেরে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ মনোযোগ পাচ্ছে গ্রিনল্যান্ড। ডেনমার্ক থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হতে চায় বিশ্বের সর্ববৃহৎ এই দ্বীপটি। পরিবর্তিত সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক নতুন দিকে মোড় নিতে পারে। হিজল জুবাইর, বাংলা ভিশন। নাটকীয়তা আর চড়াই উতরাই পার হয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর পদ নিশ্চিত করেছেন পিট হেগসেথ। সাবেক সেনা সদস্য আর টিভি উপস্থাপক হেগসেথের নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সিনেটের ভোটাভুটিতে টাই হওয়ায় তৈরি হয় চরম শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত। ৪৪ বছর বয়সে এই নেতার বিরুদ্ধে রয়েছে যৌন অশালীনতা, নারী নির্যাতন ও আর্থিক নয়ছয়ের অভিযোগ। বিস্তারিত মীর ফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে। একসময় ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য, টিভি উপস্থাপক হিসেবেও খ্যাতি ছিল তার। ৪৪ বছর বয়সী সেই পিট হেগসেথই এবার পেলেন পেন্টাগন সামলানোর গুরুদায়িত্ব। নানা বিতর্ক আর নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে চূড়ান্ত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথ। I, Pete Hegseth, do solemnly swear that I will support and defend the Constitution of the United States
that I will support and defend the Constitution of the United States. শুক্রবার রাতে সিনেটে হেগসেতের নিয়োগ নিশ্চিতে ভোটাভুটি হয়, তবে তার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি মোটেও সহজ ছিল না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সিনেটের প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য পিট হেগসেত পেয়েছেন 51টি ভোট, অপরদিকে তার বিপক্ষে ভোট পড়েছে 50টি। তবে শুরুতে পিট হেগসেতের নিয়োগ নিশ্চিতে ভোট 50-50-এ টাই হয়ে গিয়েছিল। ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি পিটের নিজ দল রিপাবলিকানের 3 সদস্য তার বিপক্ষে ভোট দেন। পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ায় ফলাফল নির্ধারণে দেখা দেয় জটিলতা। এই পরিস্থিতি থেকে উত্তরণে সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাধারণত ভাইস প্রেসিডেন্টকে ভোট দিতে হয় না, কেবল টাই ব্রেকিং পরিস্থিতি হলেই তিনি তার রায় দেন। জেডি ভ্যান্স পিটের পক্ষে টাই ব্রেকিং ভোট দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন পিট হেগসেত, তবে তিনি নির্বাচনে জিততে পারেননি। ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেত যুক্তরাষ্ট্রে আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা ছিলেন। তার ওয়েবসাইটের তথ্য অনুসারে তিনি আফগানিস্তান, ইরাক ও কিউবার গুয়ান্তানামো বেতে দায়িত্ব পালন করেছেন। নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেতকে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছিলেন, হেগসেত খুবই শক্তিশালী, সুদর্শন এবং আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন। পিটের সমর্থকেরা বলছেন, পিট সেনাজীবনে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। পেন্টাগনে তিনি এক ধরনের যোদ্ধা সংস্কৃতি আমদানি করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা উল্লেখ করছেন, পিটের বিরুদ্ধে অতীতে একাধিকবার যৌন অশালীনতা, নারী নির্যাতন ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। পিটের বিরুদ্ধে শুধু ডেমোক্রেট বা ইন্ডিপেন্ডেন্ট নয়, 3 জন রিপাবলিকান সিনেটরও ভোট দিয়েছেন। পিটের বদমেজাজ এবং মদ্যপানের আসক্তি নিয়েও অনেকে শঙ্কিত। তাছাড়া রণক্ষেত্রে মেয়েদের ভূমিকার ব্যাপারেও তার দৃষ্টিভঙ্গি রক্ষণশীল বলে জানা গিয়েছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন পিট। পাশাপাশি পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবছর 27 জানুয়ারি দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ ইসলামের ইতিহাসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত। পবিত্র ওই রাতে আল আকসা মসজিদ থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেন। এজন্য আল আকসা মসজিদ আর জেরুজালেম শহর ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে যা বিভিন্ন আলোচনায় ঘুরে ফিরে আরও গুরুত্বের সাথেই উঠে আসছে। বিস্তারিত ইফাত জাহানের রিপোর্টে। আগামী 27 জানুয়ারি দিবাগত রাতে পালিত হতে যাচ্ছে পবিত্র লাইলাতুল মিরাজ। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত। ইসলামী ক্যালেন্ডারের 7ম মাস রজবের 27 তারিখে এই রাতটি পালন করা হয়। লাইলাতুল মিরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন যাত্রা ও আসমানে ঊর্ধ্বগমনের স্মরণে পালিত হয়ে থাকে। এটি সেই রাত যে রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে মিরাজে গিয়েছিলেন। মসজিদুল আকসা, যা আল কুদস বা বায়তুল মুকাদ্দাস নামেও পরিচিত, এটি মুসলিমদের প্রথম কিবলা। এই বছর গাজা যুদ্ধ এবং প্যালেস্টাইন ইসরায়েলি আক্রমণের কারণে মুসলিম বিশ্বে জেরুজালেমের পবিত্রতার প্রতি সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে মুসলিমদের জন্য লাইলাতুল মিরাজ গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহনকারী একটি রাত। মুসলিমদের জন্য এই রাতটি আত্মিক সমৃদ্ধি এবং আল্লাহর নিকট থেকে রহমত লাভের বিশেষ সময় হিসেবে গণ্য। পবিত্র কোরআনে এই রাত সম্পর্কে 70টি রেফারেন্স রয়েছে। 5টি আয়াতে সরাসরি পবিত্র স্থান আল আকসার কথা উল্লেখ করা হয়েছে। এবারের শবে মিরাজ পালনের সময় এক ধরনের দুঃখ আবেগের উপস্থিতি রয়েছে। একদিকে শান্তি এবং প্রার্থনার বার্তা নিয়ে আসছে রাত, অন্যদিকে মুসলিমদের অন্তরে গভীর এক বেদনা বিরাজ করছে। অনেক ফিলিস্তিনি পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই তারা নিজেদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এই বছর কেবলই গাজায় যুদ্ধবিরতি হল, তবে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অসংখ্য প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছে। তবে পশ্চিম তীরে হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ নিহত হচ্ছেন। গাজায় ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে মুসলিমরা আল আকসা মসজিদে প্রার্থনা করার জন্য ব্যাপক বিধিনিষেধের সম্মুখীন হয়েছেন। অঞ্চলটিতে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। তবু এই বিশেষ রাতে মুসলিমরা তাদের আধ্যাত্মিক কেন্দ্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ঐক্য ও শান্তির বার্তা গ্রহণে প্রস্তুত রয়েছেন।
গত বছর টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে পূর্ব জেরুজালেমে উত্তেজনা বাড়িয়ে রেখেছেন। তারা আরও উল্লেখ করেন, নেতানিয়াহু এই পদক্ষেপটি তার ডানপন্থী ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ জাগ্রত করার উদ্দেশ্যে নিয়েছেন। সে সময় টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি শিক্ষাবিদ ওসকান হিদির বলেন, লাইলাতুল মিরাজ মুসলিমদের মধ্যে আল আকসা এবং জেরুজালেমের প্রতি সচেতনতা বজায় রাখে, পাশাপাশি ওই অঞ্চলের পবিত্রতা রক্ষা করার জন্য তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিদির লাইলাতুল মিরাজের গুরুত্বকে দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। প্রথম দৃষ্টিকোণের প্রথম ধাপ হল ইসরা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সরাসরি আল আকসা মসজিদে ভ্রমণ করেছিলেন। দ্বিতীয় ধাপ হল মিরাজ, যেখানে তিনি আল আকসা মসজিদ থেকে আসমানে ঊর্ধ্বগমন করেছিলেন। হিদির বলেছেন, দ্বিতীয় দৃষ্টিকোণ হল মুসলিমরা শতাব্দী জুড়ে জেরুজালেম এবং আল আকসার পবিত্রতা রক্ষার জন্য বহু ত্যাগ স্বীকার করেছে, যদিও মুসলিমদের হৃদয়গুলো প্যালেস্টাইনি জীবনহানির জন্য গভীর শোকে ভরা। ইফাত জাহান, বাংলাভিশন। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী ও শান্তিরক্ষীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে ৯ জনই দক্ষিণ আফ্রিকার সেনা। বাকি ৪ জনের মধ্যে ৩ জন মালাউইয়ান আর ১ জন উরুগুয়ের সেনা। খনিজ সম্পদে সমৃদ্ধ কঙ্গোর গোমা অঞ্চলের বেশিরভাগই দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। তাদের থামাতে কঙ্গোর সেনাবাহিনীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও কাজ করছে। চলতি মাসের শুরুতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় M23 যোদ্ধারা। শুক্রবার এই লড়াই আরও তীব্র আকার নেয়। সেখানে থাকা গুরুত্বপূর্ণ কর্মীদের গোমা থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জাতিসংঘ। শহরটিতে ১০ লক্ষাধিক মানুষ বসবাস করেন। রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে M23। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।